আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। জাতীয় শোক দিবস 15ই আগস্ট উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে আমি প্রথমেই পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অত্যন্ত বেদনার সঙ্গে স্মরণ করি। আমার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে, আমার 3 ভাই, আমার ছোট মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং ছোট্ট 10 বছরের শিশু ভাই আমার রাসেলকে, কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা কামাল এবং রোজি জামালকে আমি স্মরণ করি। আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসেরকে আমি স্মরণ করি। একই দিনে রাষ্ট্রপতি, মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান, তাদেরকেও নির্মমভাবে হত্যা করে আমি তাদের স্মরণ করছি। আমার মেজ ফুপুর বাড়ি আক্রমণ করে যুবনেতা শেখ ফজলুল হক মনি এবং তার আন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমণিকে নির্মমভাবে হত্যা করে। আমার সেজ ফুপুর বাড়িতে আক্রমণ করে আমার ফুপা আব্দুর রব সাইনিয়াবাদ, মুক্তিযোদ্ধা সংগঠক, এবং তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি, 4 বছরের নাতি আবুল হাসান আবদুল্লার ছেলে সুকান্ত বাবু, এবং তাদের বাড়িতে আরও ছিলেন সাংবাদিক শহীদ সেনিয়াবাদ, মুক্তিযোদ্ধা এবং রেন্টু, সে ছিল সাংস্কৃতিক কর্মী এবং কাজের লোকজন সহ আরও অনেককে সেখানে হত্যা করে। 15ই আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ঘাতকের নির্মম বুলেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে বাংলাদেশে স্বাধীনতার চেতনাকে নস্যাৎ করা হয়। বাংলাদেশের জনগণের যে সামাজিক উন্নতির পদক্ষেপ বঙ্গবন্ধু নিয়েছিলেন এবং যার সুফল বাংলাদেশের মানুষ পেতে শুরু করেছিল। বাংলাদেশে মাত্র 3 বছর 7 মাস রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। এই 3 বছর 7 মাস 3 দিনের মধ্যে বাংলাদেশকে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, রিজার্ভ মানি ছিল না, কারেন্সি নোট ছিল না, যুদ্ধকালীন সময়ে খেতে একটা ফসল ফলেনি, আর যা গোলায় ছিল সব পাকিস্তানি হানাদার বাহিনী জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিয়েছিল। 3 কোটি মানুষ গৃহহারা, তাদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছিল। 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল। 1 কোটি শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিল। তারপর মুক্তিযোদ্ধারা অনেকে আহত। পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের মাঠঘাট পথ চিনত না। পাকিস্তানি হানাদার বাহিনীর আল বদর, আল শামস রাজাকার বাহিনী গড়ে তোলে। এই জামাত ইসলামের অধিকাংশ নেতারাই এই বাহিনীগুলিতে ছিল। গোলাম আজম থেকে শুরু করে নিজামি, মুজাহিদ, কামরুজ্জামান, কাদের মোল্লা সহ মৌলানা মান্নান, আব্দুল আলিম, মৌলানা সোবহান সহ আরও অনেকের মধ্যে জড়িত ছিল। এবং এরা রাস্তাঘাট পথ দেখে দেখে গ্রামের পর গ্রাম নিয়ে যায়। শুধু তাই না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হত্যা করা, বুদ্ধিজীবীদের হত্যা করা, সব কিছু মূল হোতা কিন্তু এরাই ছিল। জাতির পিতাকে হত্যার একটাই উদ্দেশ্য, মহান মুক্তিযুদ্ধে বাঙালির যে বিজয়, সেই বিজয়কে নস্যাৎ করা, সেই বিজয়কে নস্যাৎ করে দিয়ে বাংলাদেশের স্বাধীনতাটাকেই ধ্বংস করে দেওয়া। আমি আর বিদেশে ছিলাম, আমরা বেঁচে গিয়েছিলাম, কিন্তু এই একদিনে যখন বাবা মা ভাই সব হারালাম, দেশ হারালাম, বিদেশের মাটিতে আশ্রয় নিয়ে থাকতে হয়েছিল 6 বছর। আর বাংলাদেশের ভিতরে এই সময় প্রতিনিয়ত হত্যা ষড়যন্ত্র চলছিল। এই হত্যা ষড়যন্ত্রের মধ্য দিয়ে অবৈধভাবে প্রথমে ক্ষমতায় আসলো মুস্তাক, 3 মাসও টিকতে পারেনি। এরপর আসলো জিয়াউর রহমান, কারণ মুস্তাক জিয়াউর রহমান খুব ঘনিষ্ঠ ছিল, এই চক্রান্তের সঙ্গে সম্পূর্ণ জড়িত ছিল বলে খন্দকার মুস্তাক নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়েই
জিয়াউর রহমানকে সেনাবাহিনী প্রধান নিয়োগ দিয়েছিল। আর জিয়াউর রহমান সেনাবাহিনী প্রধান হয়েই সে নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিয়ে ক্ষমতা অবৈধভাবে দখল করে। এবং খুনি যারা আত্মস্বীকৃত, এই কর্নেল ফারুক রশিদ বিবিসিতে ইন্টারভিউ দিয়ে বলেছিল তাদেরকে আবার কে বিচার করবে, তাদেরকে ইনডেমনিটি দিয়েছিল, দায় মুক্তি। আমরা যারা 15ই আগস্ট আপনজন হারিয়েছি, আমরা বাবা মা ভাই কারো বিচার পাবো না, কারো হত্যার বিচার পাবো না, মামলা করতে পারবো না। 6 বছর পর আমি দেশে ফেরার সুযোগ পেলাম যখন আওয়ামী লীগ আমাকে সভাপতি নির্বাচিত করলো। এবং 80 সালে আমি লন্ডনে যে আওয়ামী লীগকে সুসংগঠিত করেছিলাম, কাজ করেছিলাম, আর 81 সালের কাউন্সিলে আমাকে নির্বাচিত করেছিলেন। একরকম জোর করেই আমি দেশে ফিরে আসি। জিয়াউর রহমান অনেক রকম বাধা দিয়েছিল, অনেক উদ্ভট কথা বলেছিল, আমি তালপট্টি বিক্রি করে দিয়ে আসছি, দেশ বিক্রি করে দিয়ে আসছি, অনেক কথা বলেছিল। কিন্তু বাংলাদেশের মানুষ সেই দিন আমাকে আপন করে নিয়েছিল। আমার এখনও মনে পড়ে 81 সালে 17ই মে যখন বাংলাদেশের মাটিতে নামলাম, আমি দেখলাম হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ সেখানে। কিন্তু 30শে জুলাই যেদিন বাংলাদেশ ছেড়ে যাই, কামাল জামাল রাসেল, কামাল জামালের নবপরিণত বন্ধুরা সবাই এয়ারপোর্টে ছিল। কিন্তু আমি ফিরে এসে তাদেরকে তো আর দেখলাম না। কিন্তু আমি পেয়েছিলাম বাংলার মানুষকে, আর পেয়েছিলাম সারি সারি কবর। সেই দিন থেকে ঘোষণা দিয়েছিলাম এবং সিদ্ধান্ত নিয়েছিলাম এই বাংলার মানুষই আমার পরিবার। যে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়ে সেই 1948 সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে ধাপে ধাপে বাংলাদেশের মানুষকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশকে স্বাধীন করেছেন। আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি, দেশ শত্রুমুক্ত হয়েছে, বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করেছেন। বাংলাদেশের ইতিহাসে প্রবৃদ্ধি 9% তুলেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ পর্যন্ত কেউ সেটা পারেনি। এই পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের নারী সমাজকে, সেই 14 বছরের শিশু কন্যা থেকে শুরু করে বহু মহিলাদের নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে দিয়েছিল তাদের বিনোদনের জন্য। দিনের পর দিন তারা ধর্ষিত হয়, তাদের শরীর ক্ষতবিক্ষত, তাদের যে কি দুরবস্থা ছিল সেটা আপনারা হয়তো এখন কল্পনাও করতে পারবেন না। তো তখন অনেকেরই লেখা আছে, অনেক কিছু খুঁজে দেখতে পারেন। সেইভাবে তাদেরকে নির্যাতন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদেরকে যখন মুক্তিযুদ্ধের পর উদ্ধার করা হয়, তাদের চিকিৎসার ব্যবস্থা করেন, দেশ বিদেশ থেকে ডাক্তার নার্স নিয়ে তাদের চিকিৎসা করান। আমার মা নিজে তাদের হাসপাতালে দেখতে যান, তাদেরকে দেখতে যান এবং এদেরকে সুস্থ করে তুলে। অনেক মেয়েদের হয়তো বাবা মা তাদেরকে ঘরে ফেরত নিতে চায়নি। আমার মা আয়োজন করেছিলেন, গণবিবাহ দিয়েছিলেন। প্রত্যেকে নিজের দাঁড়ি থেকে সেই বিবাহ দেন। এই বিবাহের সময় প্রশ্ন ওঠে বাবার নাম, বাড়ির ঠিকানা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে দিয়েছিলেন আমার মাকে যে বলে দিও তাদের বাবার নাম শেখ মুজিবুর রহমান, বাড়ির ঠিকানা এই ধানমন্ডি 32 নম্বর 677 প্লটের যে বাড়িটি, এই বাড়িটি তাদের ঠিকানা। আমার কিছু গহনাগাটি ছিল, আমি মাকে নিয়ে দিয়েছিলাম যে মা এদেরকে, আমার লকারে রাখা ছিল বলে বেঁচে ছিল, বাসা তো লুট হয়ে গিয়েছিল, আমি সেগুলো তুলে দিয়েছিলাম মায়ের হাতে, তুমি ওদেরকে উপহার দাও। মা নিজেও দিয়েছিলেন যেটুকু ছিল। আমাদের গ্রামের বাড়ি পুড়িয়ে দিয়েছিল, সব আত্মীয় স্বজনের। আমাদের 32 নম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর দখলেই ছিল, সব লুটপাট করেছিল। আমার মা, আমি, জামাল, রেহানা, রাসেল আমাদেরকে গ্রেপ্তার করে ধানমন্ডি বর্তমান 9A, তখন ছিল 18 নম্বর বাড়ি, 18 নম্বরের 26 নম্বর বাড়ি, এখন একটা মাল্টি স্টোরেড বিল্ডিং, তখন ছিল একটা একতলা বাড়ি, আমাদের সেখানে বন্দি করে রেখেছিল। আমি তখন অন্তঃসত্ত্বা ছিলাম। আমার ছেলে জয় কিন্তু ওই বন্দিখানায় তার জন্ম হয়।
স্বাধীনতার পরে এই নারীদের পুনর্বাসন করা, আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার ব্যবস্থা এবং একটা বাংলাদেশকে একটা রাষ্ট্র পরিচালনা করা, রাষ্ট্র হিসেবে গড়ে তোলা এবং একটি সংবিধান উপহার দিয়েছিলেন। সেই সংবিধানের ভিত্তিতে ৭৩ সালে একটা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই পার্লামেন্টে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আইন করা হয় এবং যুদ্ধাপরাধীদের বিচারও শুরু হয়। যদিও গোলাম আজম পাকিস্তানি পাসপোর্ট নিয়ে পাকিস্তানে চলে গিয়েছিল, তাছাড়া আরও অনেকেই পাকিস্তানি পাসপোর্ট নিয়ে চলে গেছে, তারা বাংলাদেশে বিশ্বাসই করতো না। আজকে বঙ্গবন্ধু মেমোরিয়াল মিউজিয়াম, কি অপরাধটা করছে ওই বাড়িটা? ওই বাড়িটা তো আব্বা দিয়ে দিয়েছেন সেই নির্যাতিতা নারীদের। ওই বাড়িটা তো জনগণের। আমি রেহানা উত্তরাধিকার সূত্রে পেয়েছিলাম, আমরা তো বাড়িটা ভোগ করিনি, কারণ আমরা জানতাম যেটা জনগণের সম্পত্তি। আমার বাবা বলে গেছেন। আমরা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট গঠন করে ট্রাস্টকে দান করে দিয়েছি। আর এই ট্রাস্টের মাধ্যমে অনেক নির্যাতিতা নারী, শিশু, তারপর শিশুদের শিক্ষা, আমাদের গ্রেনেড হামলায় আহত বা আওয়ামী লীগের অনেক দুস্থ নেতাকর্মী সবাইকে আমি সাহায্য করতাম, যারাই আসতো, এবং আমরা বৃত্তি দিতাম। প্রায় 1800 ছাত্রছাত্রী বৃত্তি পেত আমাদের এই ট্রাস্টের থেকে। সব বন্ধ আজকে। কতজনকে মাসে মাসোহারা দিতাম, কাউকে 10,000, কাউকে 8,000, কাউকে 9,000 বুঝে সবাইকে আমরা মাসোহারা দিতাম। এই দুস্থ যারা পঙ্গু হয়ে গেছে, বোমা গ্রেনেড হামলে আহত, সব আজকে তারা হাহাকার করে বেড়াচ্ছে। প্রথমে আগুন দিল, তাতেও তাদের মন ভরেনি। এরপর বুলডোজার দিয়ে ভেঙে সেই ইসলামিক পতাকা উড়িয়ে দিল, আর সেখানে লুঙ্গি ডান্স। আপনারা একবার চিন্তা করে দেখেন। কিন্তু এই নির্যাতন, এই অত্যাচার, এবং জামাত, শিবির, বিএনপি খুন খারাপি, দখলদারিতে ব্যস্ত, অগ্নিসন্ত্রাসে ব্যস্ত, আর জামাত তো হাত কাটা পা কাটা রক কাটায় ওস্তাদ। আর সেই সাথে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল জায়গায় আপনারা দেখবেন সব জামাতের লোক বসে গেছে। যাক, আমি অনেক সময় নিলাম। আমি এটুকু বলবো যে আজকে এই 15ই আগস্ট সবাই দোয়া করবেন। এই আগস্ট মাসের কোনো অনুষ্ঠান তারা করতে দেবে না, ঘোষণা দিয়েছে। আমার আবেদন, যে যেখানে আছেন, যেভাবে থাকবেন, সবাই হাত তুলে দোয়া করবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং আমার পরিবারের সব সদস্যের জন্য, যারা 15ই আগস্টে শাহাদাত বরণ করেছেন। আপনারা যেখানে যেভাবে পারবেন নিজেরা একটু কালো ব্যাজ ধারণ এবং বঙ্গবন্ধুকে স্মরণ করা এবং তার জন্য দোয়া, গির্জা মন্দিরে প্রার্থনা করবেন, এটুকু আপনাদের কাছে শুধু চাই। আর স্বাধীনতা জাতির পিতা দিয়ে গেছেন, এই স্বাধীনতা আজকে শকুনের হাতে পড়ে মনে হচ্ছে যারা বাংলাদেশটাকেই খুবলে খুবলে খাচ্ছে, এদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যে যেখানে আছেন যেভাবে পারেন প্রতিরোধ গড়ে তুলতে হবে, দেশকে রক্ষা করতে হবে। এই বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলব এবং উন্নত দেশ হিসেবে 2041 সালের মধ্যে গড়ে তুলে জাতির পিতার স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, দেশ দিয়ে গেছেন। আমাদের সকলের দায়িত্ব, প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব এই দেশকে এই শকুনের হাত থেকে রক্ষা করা। কাজে সবাই ভালো থাকেন, দোয়া করেন যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই শোক সইবার শক্তি দেয়। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।